ফ্র্যাকশন চলছে চলবে সমগ্র করাচাপক সংকলন অবলম্বনে দ্বিতীয় পর্বে দ্বিতীয় অংশে পড়ছি। ভক্ত ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি কথাটা বলতে পারলাম না। ঠাকুর বলছেন, আমার শুনতেও ইচ্ছে করে না। দেশপ্রেমের কথা শুনলেই কেমন যেন হয়ে যাই। প্রেম কথাটি অনেক বড়, আমরা তার সঠিক ব্যবহার শিখিনি। চারিদিকে ভালো করে তাকিয়ে দেখো, অনুবীক্ষণ যন্ত্রে যদি দেখতে পারতে শিউরে উঠতে। এক একজন কত বড় জিহ্বা বার করে আছে, আর কে কাকে খাবে এই চিন্তার চেহারাটাই যেন তাদের ভিতরে ফুটে উঠেছে। তাই বলছি, আজ চলছে খাওয়াখাওয়ির পালা। এই খাওয়াখাওয়ি শেষ হবে কবে? নিজেদের ভেতরে খাওয়াখাওয়ি করেই শেষ হবে। একজন উদাসীন মহান ব্যক্তির প্রচুর ধন ছিল, কাকে সেই বিপুল সম্পত্তি দিয়ে যাবেন ভাবতে ভাবতে তিনি ঠিক করলেন সবাইকে দেবেন। তিনি তার সমস্ত সম্পত্তি গড়ের মাঠের মতো একটি বিরাট মাটি স্তূপাকার করলেন। তারপর প্রায় 50,000 লোককে আমন্ত্রণ জানালেন। সবাই এলো। তিনি সবাইকে ডেকে বললেন, এখানে যা ধন সম্পদ আছে আপনারা যার যার প্রয়োজন অনুযায়ী নিয়ে যান। নিজেদের মধ্যে একটি কমিটি করেও সকলকে ভাগ বাটোয়ারা করে দিতে পারেন। তারা মহানের কথায় রাজি হয়ে গেল। সবাই এসে গুনতে শুরু করলো। গোনার সময়ই হলো গোলমালের সূত্রপাত। গুনতে গুনতে হাত ছাপাই চলতে লাগলো। সাধুরাও এসব দেখে অসাধু হয়ে গেল। অন্যান্যরা দেখলো ওরা বেশি নিচ্ছে। শুরু হলো মারামারি। ইট পাটকেল লাঠি ঠেঙা থেকে শুরু করে একেবারে রক্তারক্তিতে শেষ হলো। সবাই আহত হয়ে সেই মাঠে পড়ে রইল। নিহত অনেক হলো, অনেক কারোর আর উঠবার শক্তি রইল না, ধন আর কারোর ভোগে লাগলো না। নিজেদের ভিতরে হিংসা, দেশ, লোভ, প্রলোভন, দুর্নীতি আর যত প্রকার কুৎসিত মনোভাব সব তাদের চরিত্রে ফুটে উঠেছিল। তাই নিজেদের লোভের তাড়নায় তারা নিজেরাই শেষ পর্যন্ত মারামারি করে মরল। এদিকে মহান চিন্তা করতে করতে আসছেন। তিনি সবাইকে হাত জোড় করে বলবেন, আপনারা যে আমার আমন্ত্রণে পরিশ্রম করে এখানে এসেছেন এবং আমার এই সামান্য ধন গ্রহণে স্বীকৃত হয়ে আমাকে ধন্য করেছেন, তার জন্য আমি সত্যই আপনাদের কাছে কৃতজ্ঞ। মহান তো ভাবতে ভাবতে আসছেন, অতটা খেয়াল করেননি। মাঠের কাছাকাছি এসে হঠাৎ দেখেন শকুনি উঠছে। মাঠ শূন্য, কাউকে দেখা যাচ্ছে না। ব্যাপার কি? এত লোক সব গেল কোথায়? এই কথা ভেবে তিনি যত তাড়াতাড়ি সম্ভব এসে দেখেন সেই বিশাল মাঠে সব হতাহত হয়ে পড়ে আছে, আর ধন সম্পদ যেমন ছিল তেমনি আছে। সব দেখে শুনে তিনি মাথায় হাত দিয়ে বললেন, হায় রে দুর্দৃষ্ট, লোভে পাপ, পাপে মৃত্যু। কেউ আর ভোগ করতে পারল না। ঠিক এরকমই চলছে চারিদিকে। আজ যেন দলাদলি, মারামারি, কাটাকাটি করে সব মরবে, কোনো কিছুই কারো ভোগে লাগবে না। তারপর যদি কোনো পবিত্র সংগঠন এসে সমাজ গঠন করে, সে আলাদা কথা। আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলছি না, আমি আক্রমণ করছি আমাদের মনোবৃত্তিকে। এই পরিপ্রেক্ষিতেই আবার বলছি, ফ্র্যাকশন চলছে চলবে। ঠাকুর বলছেন অন্য কয়েকজনের দিকে তাকিয়ে, তোমরা যে বসে বসে শুনলে কিছু বুঝতে পেরেছো কি? ভক্ত বলছেন আবার, আগে আমাদের খুব ভালো লেগেছে ঠাকুর, আমাদেরও কিছু জিজ্ঞাসা আছে। ঠাকুর বলছেন, তোমরা কোত্থেকে এসেছো? ভক্ত বলছেন, আগে বর্ধমান। ঠাকুর বলছেন, বলো কি কথা আছে তোমাদের? ভক্ত বলছেন, ঠাকুর আমরা লেখাপড়া শিখেছি, কিন্তু অভাবের তাড়নায় অস্থির হয়ে ঘুরছি, কি যে করব বুঝতে পারছি না। এর সমাধান কি করে হবে? ঠাকুর বলছেন, যেমন আমাদের দেশ তেমনি আমরা। এদেশে এই সমস্যা তো আজকের নয়, বহুদিন ধরে চলেছে। এর জন্য দায়ী কারা? আমি, তুমি, আমরা সবাই এর জন্য দায়ী। আমাদের জন্যই দরিদ্রতা ও বা অভাব দেশে স্থায়ী হয়ে বসে আছে। এ দেশে দরিদ্রতা বা অভাব বৃদ্ধির মূল কারণটি লক্ষ্য করেছো কি? ভক্ত বলছেন, আগে না, তেমন তলিয়ে দেখিনি। ঠাকুর বলছেন, ভেবে দেখো তো, অভাবের জ্বালা কি তোমরা এখনও ভোগ করছো? তোমাদের আগে যারা ছিলেন তারা কি অভাবের হাত থেকে মুক্ত ছিলেন? ভক্ত বলছেন, আগে না, অভাবের যন্ত্রণা তাদেরও কম বেশি ভোগ করতে হয়েছে। ঠাকুর বলছেন, যে কোনো দেশেই অভাব সৃষ্টির মূলে রয়েছে মুষ্টিমেয় স্বার্থান্বেষী ব্যক্তি এবং নানা দল, গোষ্ঠী ও সম্প্রদায়। স্বার্থান্বেষী ব্যক্তিরা নিরহ জনগণকে শোষণ করে নিজেদের স্বার্থ পূরণ করে, আর বিভিন্ন দল ও সম্প্রদায়গুলি মানুষের ঐক্যবদ্ধতার মূলে কুঠারাঘাত করে। ফলে এই দুইয়ের চাপে জনগণ আর মাথা তুলে দাঁড়াতে পারে না। এইভাবে বহুদিন ধরে নিষ্পেষিত হতে
হতে হবে অভাব পরিপূরণের দিকটাতে দেশবাসীরও কেমন শিথিলতা এসে গেছে। না হলে তোমরাই বলো না, সকলের সমবেতভাবে চেষ্টা করলে অভাব কি থাকতে পারে? না। কোনো দেশ দরিদ্র দেশ বলে চিহ্নিত হতে পারে? এ নিয়ে চিৎকার আগেও অনেক হয়েছে, এখনও হচ্ছে, কিন্তু কোনো সাড়া নেই, তাই সুরও নেই। সর্বত্রই চলেছে একটা বেসুরো ভাব, বেসুরো চিন্তা আর অব্যবস্থা। অন্য দেশের কথা বাদ দিয়ে শুধু বাংলা ভারতবর্ষের কথাই চিন্তা করে দেখো। কয়েক হাজার বছর আগেকার কথা বলছি। এখানে কত মহান অবতার, নেতা, সাহিত্যিক, কবি ইত্যাদি গুণসম্পন্ন ও খ্যাতিসম্পন্ন ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন। ইতিহাসের মাধ্যমে এদের কথা আমরা জানতে পারি। স্মরণীয় ব্যক্তি এরা। আমার জিজ্ঞাসা, এইসব স্মরণীয় বরণীয়রা তাদের শ্রদ্ধার সীমানাতে কতটা মহত্ব প্রকাশ করেছেন? দেশকে অভাবের হাত থেকে মুক্ত করে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা এমন কোন অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন কি, যার ফলে এদিক থেকে আমরা তাদের স্মরণ করতে পারি? ভক্ত বলছেন, দেশের জন্য তারা লেখার মাধ্যমে, গানের মাধ্যমে ও নানা রকম সভা সমিতির মাধ্যমে অনেকেই অনেক কিছু করে গেছেন। ঠাকুর বলছেন, ঠিক বলেছ, করে তো গেছেন, এখনও করছেন, সেদিক থেকে কোনো ত্রুটি নেই। কিন্তু ফলের বেলায় শূন্য কেন? আমি দেখব ফল, অন্য কোনো কথা শুনবো না। আমাদের দেশে এত যে খাদ্য সমস্যা, খাদ্য তো কেউ আকাশ থেকে টেনে বার করছে না, আর নিজ হাতেও তৈরি করছে না। খাদ্য রয়েছে মাটিতে, সেখানে তো কোনো অভাব নেই। যা রয়েছে তাকেই উৎপন্ন করে বৃদ্ধি করে দেশের ভাণ্ডারে তুলতে হবে। সেই বৃদ্ধির পথে এত বিঘ্ন কেন? সবাই একত্রিত হয়ে খেতে নামছে না কেন? চাষ করছে না কেন? হাল ধরছে না কেন? বাধা কোথায় আমাকে বলো? সবাই যদি একত্রিত হয়ে হাল ধরতো, তাহলে দেশের আজ এই দুর্দশা থাকতো? তুমি বলছো তারা গান গেয়ে যাচ্ছেন, কবিরা কবিতার মাধ্যমে, সাহিত্যিকরা ঘটনার মাধ্যমে কত কী বর্ণনা করে গেছেন, নেতারা এই করো সেই করো বলে কত উপদেশ দিয়েছেন। মহান অবতাররা ধর্মের মন রেখে কাজ করলে কোন দিক থেকে কোনো অভাব অভিযোগ আসবে না, অসুবিধা হবে না ইত্যাদি কত কথা বলেছেন। কথার তো বিরাম নেই। হিতোপদেশে গ্রন্থ শাস্ত্র ব্যাখ্যা ব্যাখ্যাও অনেক। এগুলো খুবই মূল্যবান সম্পদ আমাদের দেশে, সন্দেহ নেই। কিন্তু এসব থাকা সত্ত্বেও দেশে অভাব, অভিযোগ, ভিক্ষুক আর বৈষম্য বেড়েই চলেছে কেন? কোনো হিতোপদেশের বেড়াতে এগুলো তো আটক মানছে না, বেড়া ভেদ করেই অভাব অভিযোগ চলে আসছে। তোমরাও ঠিক সেই কথারই পুনরুক্তি করছো। আজকের এই অবস্থা, দেশের সমস্যার সমাধান হবে কি করে? চারিদিকে তাকিয়ে দেখো তো, হয়তো 10টি মিল করলো, কোথাও হয়তো 10টি মিল করলো, অনেক কারখানা করলো, ভালো কথা, কিন্তু এর সুফল তো মুষ্টিমেয় ব্যক্তি উপভোগ করছে। দেশের সমস্যার তুলনায় কতটুকু সমাধান হলো এতে? আমি অন্য কিছু বুঝি না। কে কী করলো না করলো তাতে আমার প্রয়োজন নেই। কত শত মহান ব্যক্তিরা কত কী করেছেন, বড় বড় প্রাসাদ, ধর্মশালা, মন্দির, আমি এগুলোর মূল্য দেব না। তার কারণ আমরা আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনের মুখে সময় মতো দুমুঠো অন্ন তুলে দিতে পারছি না। এর কোনো উপায় বা ব্যবস্থাও আমাদের জানা নেই। তাই ওসব দিকে তাকাবার আমাদের সময় নেই। সময় কোথায়? এই সমস্যা তো আমার তোমার একার নয়, ঘরে ঘরে এই দারিদ্র লেগে রয়েছে। ঐশ্বর্য বা প্রাচুর্যের মাধ্যমে যারা নানা প্রতিষ্ঠান করে গেছে, তাতে আমাদের অভাবের কোনো সমাধান হয়নি। কোনো মহান নেতা, সাহিত্যিক বা কবির উপরে আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই। আমার একটি মাত্র অভিযোগ, সেই সময়ে সমস্ত ভারতবর্ষে এমন একজন ব্যক্তিও কি ছিলেন না, যার নেতৃত্বে সমস্ত ভারতবর্ষ চলবে? তিনি কবি, সাহিত্যিক, মহান অবতার যেই হন না কেন, সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। সেই নেতা কোথায়? অভাবের মূল কারণ উচ্ছেদ করবে 1 ইঞ্চি জমিও অকেজো না রেখে সমাজের প্রতিটি লোককে বাধ্যতামূলক আইন জারি করে মাঠে নামতে বাধ্য করা হলো না কেন? বাধ্যতামূলক চাষবাসের জন্য কেন আদেশ জারি করলেন না? এটাই হলো প্রথম ও প্রধান কথা। আজ কেন এত দল, এত সম্প্রদায়, এত বৈষম্য, জাতিনীতির এত ভ্যাচাল আমাদের ভেতরে এসে জমাট বেঁধেছে? এই বৈষম্য, এই দলাদলি তো এখানে কোনো প্রয়োজন ছিল না। আমরা বহু ধর্মনেতার কথা শুনি, মনে হয় তারা তাদের ব্যক্তিগত দিকটাই ভেবেছেন। একথা আজ বলতে বাধ্য হচ্ছি। তা যদি তারা না ভাবতেন, সেই ভাবনার রেশ বা ঢেউ সর্বত্র এমন নগ্নভাবে দেখা যেত না। যিনি এক সুরে, এক বন্ধনের গীতে সবাইকে একাধারে রাখতে পারবেন, তিনিই মহান।
যে মহানের নেতৃত্বে সর্বজাতি এক সমতার থেকে একতার গান ধরবে। সেই পথে সবাই যখন চলবে তখনই বুঝবো মহানের যথার্থ মহত্ব। যে মহানরা সম্প্রদায়ের গোষ্ঠী তৈরি করে দলভারী করেছে আর বিবাদ বিচ্ছেদের সৃষ্টি করে চলেছে, তাদের মহান বলি কী করে? তারা মহান তাদের দলের কাছে। আমি এক বাক্যে তাদের মহান বলে স্বীকার করতে পারছি না। বিভিন্ন দল সম্প্রদায়ের সৃষ্টির ফলে এক শ্রেণীর কিছু ব্যক্তি মুখের গ্রাস জোটাতে পারছে, আরেক শ্রেণী অনাহারে দিন যাপন করছে, আর অভাব অভিযোগের ফলে সততা থেকে সরে গিয়ে দুর্নীতির পথে চলছে। আজ যারা সমাজে নানা ধরনের দুর্নীতিতে লিপ্ত, তাদের বেশিরভাগই তখনকার সময়ে যারা নেতৃত্ব করতেন, তাদের দৃষ্টির তারতম্যের ফলে এই দুর্নীতির পথটাই বেছে নিয়েছে। তখন কি এমন একজন ব্যক্তিও ছিলেন না যার কথায় সমস্ত দেশ উঠবে বসবে? যদি কেউ নিঃস্বার্থভাবে দেশ সেবায় মহান ব্রত নিয়ে ব্যাপকতার সরিয়ে জনগণের মাঝে নেমে আসতেন, তাকে মহান বলে স্বীকার করতে বাধা ছিল না। মাথার মণি তিনি একমাত্র হতে পারতেন। আজ দেখছি যেসব স্মরণীয় ব্যক্তিরা সমাজের বুকে জন্ম নিয়েছেন, তাদের দেশের জন্য আদৌ কিছু করার ইচ্ছে ছিল কি না এটাই বুঝতে সময় লাগছে। অথবা ইচ্ছে থাকলেও হয়তো তারা সময় পাননি, কিংবা তেমন চেষ্টাও করেননি, এটাই বুঝে নিতে হবে। কারণ সফলতার দিকটাতে দেখতে পাচ্ছি মিল। আগেও যা ছিল এখনও তা চলছে। আমরা শিক্ষাকে মর্যাদা দিই, শিক্ষার জগতে বড় বড় উপাধিধারীদের সম্মান দিই, কিন্তু সমাজে তারা এমন শিক্ষার প্রচলন করতে পারেননি যার মাধ্যমে সমাজকে সকলকে এক করা যায়, সমাজের দুঃখ দূর করা যায়, অথবা অভাবের হাত থেকে সমাজকে মুক্ত করা যায়। শিক্ষার মাধ্যমে সকলকে সমতার সূত্রে আবদ্ধ করে প্রত্যেকের জন্য সমান দরদি করে তারা কাজে নামতে পারেননি। যে শিক্ষার ফলে পক্ষপাতিত্ব ও বৈষম্যের সৃষ্টি হয়েছে, সমাজের উঁচু নিচু ছোট বড় দিকটাই আরও বেশি প্রকট হয়ে উঠেছে। একজন আরেকজনকে অবহেলা করতে শিখেছে। যেখানে মিলতির অভাব, সেরকম শিক্ষা কোনো উপকারে লেগেছে কি? যে শিক্ষা চলছে তাতে দেশের সমস্যার কী সুরাহা হচ্ছে? হয়তো কিছু ভালো ইঞ্জিনিয়ার তৈরি হলো, বিজ্ঞানের দিক থেকে কেউ কিছু আবিষ্কার করলো, কোনো আর্কিটেক্ট অল্প জায়গায় ভালো ঘরবাড়ি বা ব্রিজ তৈরি করলো। এগুলো নিশ্চয়ই ভালো কাজ, সন্দেহ নেই। কিন্তু এসবের মাধ্যমে উপকৃত হচ্ছে কারা? মুষ্টিমেয় ব্যক্তি, যারা অন্যদের শুষে নিয়ে নিজেদের জন্য কিছু সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে। তারাই তো সেই তো বিশাল মহাসাগরে কয়েকটি দ্বীপের মতো বিপুল জনসমুদ্রে কয়েকজন মাত্র। কিন্তু গ্রামাঞ্চলে যাদের আশ্রয় নেই, যেখানে বড় বড় গ্রন্থের বালাই নেই, ইঞ্জিনিয়াররা সেখানে গিয়ে কি করছে? যারা দিন আনে দিন খায়, না খেয়েও যাদের দিন কাটে, যাদের ঘর দিয়ে জল পড়ে, ছাদের ভিতর দিয়ে চাঁদের আলো ঢোকে, তারাও তো মাথা তুলে দাঁড়াতে চায়। তারাও তো মানুষ। এরকম ঘরে ঘরে অনেকের ভিতরেই লেগে আছে অভাবের ছোঁয়াচ। এর সমাধান কোথায়? লক্ষ লক্ষ হিতোপদেশে আর একখায় ব্যাখ্যায় ভরা এই দেশ। এখানে হাজার হাজার মহান অবতারের ভিড়, কিন্তু কোনো সমস্যারই সুরাহার পথটি খুঁজে পাওয়া যাচ্ছে না। জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদ এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে ব্যক্তিগত স্বার্থ ছাড়া অন্য কিছু কেউ চিন্তাই করে না। এই নিয়ে ভাইয়ে পৃথক হয়ে যাচ্ছে, কেউ কারো দিকে তাকাচ্ছে না। এ যেন সংক্রামক ব্যাধির মতো পাশের বাড়ি, পাড়া প্রতিবেশী, ঘরের ভিতরে বাইরে সর্বত্র ছড়িয়ে পড়েছে। কেউ কারো দুঃখী নয়, কারো জন্য কারো দরদ নেই। অন্যের ভালো দিকটা কিভাবে নষ্ট করবে, অন্যকে কিভাবে উঠতে না দিয়ে কিভাবে দাবিয়ে রাখবে, এদিকেই যেন মানুষের উৎসাহ বেশি। এইভাবে আজ সমাজের বুকে মানুষের নিচু মনোবৃত্তির দিকটাই যেন ভালোভাবে ফুটে উঠেছে। কি দুঃখের কথা বলো, যেটুকু বললাম তাতে কিছুই বলা হলো না। আমাকে এমন কিছু দেখাও, কেউ এমন একটা কিছু করেছে যার দৃষ্টান্তে মাথা আপনি নত হয়ে যায়, যে যা কিছু করছে খণ্ড খণ্ড কাজ। কেউ অমুক শহরে একটি চিকিৎসালয় স্থাপন করেছেন, অথবা অমুক গ্রামে কয়েকটি নলকূপ খনন করেছেন, এই পর্যন্ত। তাতে কি হলো? এই বিরাট উপমহাদেশে কতটুকু সমস্যার সমাধান হলো তাতে? বৃষ্টির জলে দেশের সমস্যা মেটে না, কয়েকটি গাছের সমস্যা মিটতে পারে, এমন কোনো ব্যবস্থাই পাচ্ছি না সবাই যেটা গ্রহণ করতে পারে। সব ব্যবস্থাই ঘুণে ধরা, ভাগ করে পূরণের দিকটাতে পূর্ণ হয়ে উঠছে না।
এই মনোবৃত্তির সৃষ্টি হয়েছে বহুকাল আগে থেকে। আগেই বলেছি, আজকের এই অব্যবস্থা, এই দুর্নীতি, এই বিবাদ বিচ্ছেদ দল সম্প্রদায় আজকের নয়, বহুদিন থেকেই সমাজে ঘুণ ধরেছে, মানুষের মনেও ঘুণ ধরেছে। তাই দেশের অবস্থা আজ এই পরিণতিতে এসে দাঁড়িয়েছে। রাজশাসন যদি খুব কড়া থাকতো তাহলে এটা হতে পারতো না। গল্পে শুনেছি বহুকাল আগে নাকি কোনো দেশে এক শাসনকর্তা ছিলেন। তার কর্তব্যই ছিল দেশের জনগণ সেবা গ্রহণ করলে তিনি সেবা করবেন। কেউ অনাহারে আছে শুনতে পেলে তিনি উপবাসে থাকতেন এবং কেন সে অনাহারে রয়েছে তার কারণ খুঁজে বার করতেন। দেশের জনগণ ছিল তার সন্তানের মতো। তার নির্দেশ ছিল কোনো সন্তানের গৃহে যেন অভাব প্রবেশ করতে না পারে। যে সমস্ত শোষক শ্রেণীর সমাজে অভাব সৃষ্টির মূল কারণ, অন্যের মুখের গ্রাস কেড়ে নিয়ে যারা নিজেদের ভুঁড়ি বাড়াতে অন্যের উপর আধিপত্য বিস্তার করতে চায়, সেই সমস্ত শোষক বর্গীদের যাতে দেশের ত্রিসীমানায় আসতে না দেওয়া হয়, তার জন্য তিনি সকলকে কঠিন ব্যবস্থা নিতে বলতেন। শাসনকর্তার আদেশে দেশের প্রতিটি মানুষ এমনভাবে সচেতন হয়েছিল যে সেই বর্গীগুলো যাতে কোনো দিক থেকেই দেশে প্রবেশ করতে না পারে, তার জন্য তারা সবসময় তটস্থ হয়ে থাকত। এইভাবে দেশবাসী সচেতন হয়ে সজাগ হয়ে দেশকে পাহারা দিত। সেই শাসনকর্তা দেশে যদি কোনো আদেশ জারি করতে চাইতেন তাহলে সেই আদেশ পালনে কারো কোনো অসুবিধা আছে কি না জেনে নিয়ে, সবাইকে জানিয়ে, সকলের মত নিয়ে তবেই সে আদেশ নির্দেশের প্রচলন করতেন। কাজেই সেই নির্দেশটি সকলেই সুন্দরভাবে গ্রহণ করত। তা পালনে কারোর আর কোনো অসুবিধা হতো না। তিনি বলতেন, দেশের যে ভাণ্ডার তা আমার ভাণ্ডার, তোমার ভাণ্ডার, আমাদের সকলের ভাণ্ডার। আমরা সবাই এক মন নিয়ে এক হয়ে কাজ করব। সেই কাজের ভিতরে কারো কোনো আত্মসাতের বুদ্ধি দেখলে তাকে বাধ্যতামূলকভাবে সরিয়ে দেওয়া আর কঠোর নির্দেশ ছিল। সেখানে কোনো রকম দয়া মায়া প্রদর্শন করার রীতি ছিল না। দেশের আইন ছিল জনগণের হাতে। 1 ইঞ্চি জমিও অনাবাদি অবস্থায় পড়ে থাকলে তার জন্য কৈফিয়ত দিতে হতো। একমাত্র বৃদ্ধ, অক্ষম ও অসুস্থ ছাড়া নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই যদি বাধ্যতামূলকভাবে চাষবাসের নির্দেশ প্রত্যেকেরই প্রতি বাধ্যতামূলকভাবে চাষবাসের নির্দেশ ছিল। সেখানকার বিভিন্ন স্কুলে গ্রন্থের পাতায় পাতায় এই কথাগুলোই লেখা থাকতো এবং স্কুলে এই শিক্ষার ধারাই প্রচলিত ছিল। শিক্ষার প্রথম পাঠেই ছিল একান্নভুক্ত পরিবারের মনোবৃত্তি নিয়ে সমাজকে দেখতে হবে। সমাজের প্রতিটি মানুষকে নিজের জন হিসাবে অনুভব করতে হবে। দেশে শয়তান যাতে না ঢুকতে পারে, তাদের সাথে হাত মিলিয়ে কেউ যাতে শয়তানি না করতে পারে সেদিকে কঠোর নজর দিতে হবে। কেউ যদি এ বিষয়ে কিছু জানতে পেরেও কোনো ব্যবস্থা গ্রহণ না করতো, কাজে কোনো রকম গাফিলতি দেখাতো, তবে সাথে সাথে তারও ব্যবস্থা করা হতো। ভালোবাসা ও প্রেম প্রীতির মাধ্যমে সকলের মধ্যেই সম্প্রীতির ভাবটি জাগিয়ে তোলার চেষ্টা করা হতো এবং তার জন্য সম্ভাব্য সমস্ত রকম ব্যবস্থার মাধ্যমেই স্কুলে শিক্ষা দেওয়া হতো দেশের প্রতিটি সন্তানকে। সমাজে যারা বয়সে বড় অর্থাৎ গুরুজন স্থানীয়, তাদের প্রত্যেককে মান্য করতে হবে এবং নিজের মা বাবার মতো প্রত্যেকের মা বাবাকে সমানভাবে সম্মান প্রদর্শন করতে হবে। দেশের শাসনকর্তা দেশের জনগণকে নিয়েই থাকতেন। জনগণের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বিধানই ছিল শাসনকর্তার ধ্যান জ্ঞান। সেখানে স্কুলে গ্রন্থের পাতায় পাতায় এই নির্দেশই ছিল। স্কুলের মতো অনুসারেই জনগণের চিন্তাধারা নিয়ন্ত্রিত হতো। স্কুলে ছাত্রছাত্রীদের উপরে নির্দেশই ছিল দেশের কোথাও কোনো ত্রুটি দেখলে তা দূর করার জন্য সমবেতভাবে সচেষ্ট হও এবং দেশের উন্নতিকল্পে সম্ভাব্য যত চিন্তা আছে প্রত্যেকে লিখে জানাও। এই বিষয়ে প্রত্যেকের সম্পূর্ণ স্বাধীনতা ছিল। কেউ যদি উন্নতি বিধানের সামান্যতম পরিকল্পনাও দিতে পারত, তবে সেটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হতো। কারো কোনো মতকেই অবহেলা করা হতো না। ফলে সর্বদিকেই দেশটি পরিপূর্ণ হয়ে উঠল। সুন্দর সুন্দর হাসপাতাল গড়ে উঠল। হাসপাতালে অসুস্থদের সেবার দিকে সকলে নজর দিত। শুধুমাত্র নার্সদের উপরে সেবার দায়িত্ব দিয়েই সকলে নিশ্চিন্ত থাকতো না। কয়েক কোটি লোকের মধ্যে কোনো একজন অসুস্থ হলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়তো তাকে সুস্থ করে তোলার জন্য।
স্কুলে প্রত্যেককে প্রেম ভালোবাসার সাথে সাথে লাঠি ধরতেও শেখানো হতো। আত্মরক্ষা করবে ও শয়তানের সাথে লড়াই করার জন্য সকলকে লাঠি ধরতেই হবে। তাছাড়াও দেশ রক্ষার জন্য অস্ত্র চালনা শিক্ষা ছিল বাধ্যতামূলক। এই উদ্দেশ্যে প্রত্যেককে নানা ধরনের অস্ত্রবিদ্যা, জুজুৎসুর প্যাচ ইত্যাদি শেখানো হতো। এই বিষয়ে প্রত্যেকেই ছিল আত্মসচেতন। এই সচেতনতার ধারা অনুসরণ করেই তারা প্রত্যেককে সচেতন করে তুলত। শিক্ষার ক্ষেত্রে যার যে বিষয়টির দিকে আগ্রহ বেশি সেদিকে দৃষ্টি দিয়ে তাকে সেই বিষয়ে সুশিক্ষিত করে তোলা হতো। দেশের সকলের উপরে এবং স্কুলে স্কুলে এই আইনই জারি ছিল যে যে পথে আছে, যে যে দিকে যেতে চায় তাকে সেই দিকেই বড় করে তোলার ব্যবস্থা হতো। স্কুলের আচার্যরা ছিলেন মাটির মানুষ। তারা ছেলে মেয়েদের কাঁধে করে, মাথায় করে, কোলে করে শেখাতেন। এরকম বহু স্কুল ছিল। আচার্যদের সহজ সুন্দর শিক্ষা ব্যবস্থার গুণে সমস্ত দেশ এক সুরে, এক মাত্রায়, এক সমতার নীতিতে চলতে শুরু করলো। এমনি চমৎকার ছিল শিক্ষার ধারা যে আমার বলে সেখানে কোনো কথা ছিল না। সমস্ত ব্যাপারটাই দেখা যেত আমাদের বলে। এখন যে মুষ্টিমেয় ব্যক্তিগতভাবে সংসারের স্বার্থ চিন্তা করে, আমার বা আমাদের বলে কোনো কিছু উল্লেখ করে, তখন দেশের সকলের দিক থেকে, দেশের স্বার্থ চিন্তার দিক থেকে তারা বলতেন আমাদের। বর্তমানের সঙ্গে সে সময়কার মানুষের বৈষম্য কোথায়, আমাদের বলতি কোথায় লক্ষ্য করেছো? তুমি বলছো তোমার জীবনের সমস্যা, তখনকার দিনে তারা বলতেন দেশের সমস্যা, সমাজ জীবনের সমস্যা ইত্যাদি। তাদের গ্রন্থের পাতায় পাতায় এভাবেই লেখা থাকতো এবং সেইভাবেই তারা দেশবাসীকে গাইড করতেন। এইভাবে বেশ কিছুকাল সুখে শান্তিতে নিরুপদ্রব জীবন অতিবাহিত করলেন তারা। হঠাৎ একটু উৎপাত শুরু হবার উপক্রম হলো। অন্যান্য জায়গা থেকে সেই সব স্কুলে নানা গ্রন্থ পাঠানো হতে লাগলো। তারা সেই দেশের আশ্চর্যরা সেই সব গ্রন্থ দেখে দেখে দেশলাই দিয়ে পুড়িয়ে ফেলতে লাগলেন। কেন সেগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে? ছাত্রদের জিজ্ঞাসার উত্তরে তারা বললেন, এসবে আছে নানা ছন্দ, কবিতা, গান, সাহিত্য ও গল্পগুচ্ছের নানা রসালো কথা। ওইসব কথা দিয়ে তো পেট ভরবে না, ওইসব ভাষা শিখেও কিছু হবে না। এগুলো শুধু অলস জীবনের সময় কাটানোর বিষয়বস্তু হয়ে দাঁড়াবে। তাই এই গ্রন্থগুলি পুড়িয়ে ফেলা ছাড়া অন্য কোনো গতি তো নেই। এই গ্রন্থে আধিপত্য ও প্রলোভনের কথা, নিজেদের নানা প্রতিপত্তির কথা আছে। এই গ্রন্থ পাঠ করলে দেশের মধ্যে বৈষম্য ও দলাদলির সৃষ্টি হবে, অভাব অভিযোগ ধীরে ধীরে আসতে থাকবে। এই গ্রন্থ এখানে পাঠ করা চলবে না। আশ্চর্যরা সবাইকে জানিয়ে দিলেন, দেশের জনগণকে কিছুতেই বিভ্রান্তির কথা বলে বিপদে চালিত হতে দেওয়া হবে না। যে কোনো গ্রন্থ উপহার স্বরূপ পেলেও সেটা পরে দেখার আগেই স্কুলে জমা দিতে হবে। স্কুল যদি অনুমোদন করে তবেই সেটি ব্যবহৃত হবে। আশ্চর্যদের আদেশ শিরোধার্য করে জনগণ তাই করতে লাগলো। কোনো গ্রন্থ বাইরে থেকে এলে তারা খুলেই দেখতো না, সঙ্গে সঙ্গে স্কুলে জমা দিত। প্রতিটি মানুষের মন এমনভাবে তৈরি হয়ে গিয়েছিল যে একবার কোনো কথা বললে আর দ্বিতীয়বার বলার প্রয়োজন হতো না। আজকের দিনে এমন বলিষ্ঠ নেতৃত্ব কোথায় যে শিক্ষা মানুষকে প্রেরণা জাগাবে, সমাজকে শোষণমুক্ত করবে? আজকের দিনে সেই শিক্ষারই দরকার। কি সুন্দর ছিল সেই দেশের একতার সুর। সেখানে হয়তো দেখা গেল কোনো নদীতে চর পড়েছে, নদীতে চর পড়লে জল কমে যাবে, ফলে কৃষিক্ষেত্রে জলসেচের অসুবিধা হবে, সহজভাবে পারাপারের গতি বন্ধ হয়ে যাবে। সব দিক চিন্তা করে আশ্চর্যরা সবাইকে বললেন, চরের মাটি কেটে ফেলো। সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ লোক কোদাল হাতে নেমে গেল। চর কেটে সেই মাটিতে পাড়ের গর্ত, খানা খন্দ সব ভরাট করে ফেললো। বড় বড় ইঞ্জিনিয়াররা এসে পারাপারের সুবিধার জন্য নদীর উপরে ব্রিজ করতে চাইলো, কিন্তু আশ্চর্যরা বাধা দিলেন। স্কুলের নির্দেশ ব্রিজ হবে না, কারণ ব্রিজ তৈরি হলে জলের সহজ স্বচ্ছন্দ অবাধ গতি ব্যাহত হবে। জলের গতিপথে বাধা দেওয়া অবুঝের কাজ। নদীর স্রোতের ধারা অব্যাহত রাখার দিকে সকলের নজর রইল। ব্রিজ তৈরি বন্ধ হয়ে গেল, নদীর স্রোতধারা অক্ষুণ্ণ রইল। সহজ সুন্দর গতিতে নদী বয়ে যেতে লাগলো। জলের অভাব রইল না।
বেশ কিছুদিন চলল। হঠাৎ আবার অন্য দিক থেকে বিপদ উপস্থিত। অন্যখান থেকে কিছু কিছু ধর্মীয় নেতা ভগবত প্রেম নিয়ে এসেছেন। তারা সবাইকে বোঝাতে চেষ্টা করছেন জীবনান্তে আমাদের গতির সুবন্দোবস্ত করতে হবে। শুধু এই জীবনে কাজ করলেই হবে না, পরের জীবনের জন্য সকলেরই কিছু করণীয় আছে, তার জন্য কিছু কাজ করতে হবে। সঙ্গে সঙ্গে আচার্যদের কাছে সেই সমস্ত গেরুয়াধারী, জটাধারী, কলঙ্কধারী ধর্ম প্রচারকদের খবর পৌঁছে গেল। তারা আশ্চর্যদের কাছে এসে বলল, আপনারা তো এই জীবনে উন্নতির শিক্ষাই দিচ্ছেন, কিন্তু পরকালের উন্নতিকল্পে কোনো শিক্ষা তো আপনারা দিচ্ছেন না। আপনারা এই কালের ভাবনা ভাবছেন, আমরা পরকালের ভাবনা ভাবছি। সেই সম্বন্ধে একটু প্রচার করতে চাই, দয়া করে আমাদের অনুমতি দিন। আমরা চাই আপনাদের দেশে ধর্মের জাগরণ হোক। ঋষিতুল্য আশ্চর্যরা তাদের সব কথা শুনলেন। তারপর বললেন, আপনারা যে মত নিয়ে এসেছেন এই বিশাল দেশে তা প্রচার করতে দেওয়া হবে না, কারণ মৃত্যুর পরের চিন্তা বা পরকালের সম্বন্ধে আপনারা যা বলছেন তার সপক্ষে কোনো প্রমাণ নেই। প্রমাণের মাধ্যমে প্রমাণ পেলে না পেলে আমরা কোনো কিছু গ্রহণযোগ্য বলে মনে করি না। এখানকার জনগণের মধ্যে আমরা যে সহজ স্বচ্ছ মন তৈরি করেছি তাতে নানা অশান্তি হবে। আমাদের দেশে কোনো অশান্তির সৃষ্টি করতে আমরা রাজি নই। আপনাদের দেশে আমরা যাব, দেখে আসব আপনারা কতটা কি করেছেন, তারপর হবে আপনাদের সাথে কথা। এর কিছুদিন পরে আশ্চর্যরা নিছক কৌতূহল বসে সেই দেশে ধর্ম সম্বন্ধে জানতে গিয়ে দেখলেন সে এক এলাহি ব্যাপার। এখানকার আমাদের দেশের মতো অবস্থা, অনেকটা আমাদের দেশের মতো অবস্থা। সেখানে নানা মঠ মন্দির সাজিয়ে ধর্মনেতারা সমস্ত দেশের আধিপত্য স্থাপন করেছে, নিজেদের দল বাড়াচ্ছে, আর আত্মার কল্যাণ ও পরকালের ভয়ভীতি দেখিয়ে ভক্ত শিষ্যের মাথায় কাঁঠাল ভাঙছে। আমাদের থেকেও দুরবস্থা তাদের। আশ্চর্যরা সব দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তারা অতি সত্ত্ব নিজের দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আবার সেই সব ধর্ম প্রচারকরা আশায় আশায় দল বেঁধে এলো আশ্চর্যদের কাছে। তাদের দেখে আশ্চর্যরা বিনীতভাবে হাত জোড় করে বললেন, যা দেখে এলাম আপনাদের দেশে ভুলবার নয়। দোহাই ধর্ম, আপনারা এদেশে থাকবেন না। আপনাদের দেখে জনগণ আগাছা পরগাছা মনে করে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলবে। কোনো রকম অবিচার, অত্যাচার, অনাচার তারা সহ্য করবে না। যে পথে যেভাবে এসেছেন ঠিক সেই পথ দিয়ে চলে যান। আপনারা এসেছেন আধিপত্য বিস্তার করতে, আমাদের মুখের গ্রাস কেড়ে নিতে। প্রাণটি নিয়ে বিদায় হন, কোনো কথা উচ্চারণ করবেন না। এখানকার পশু পাখিরাও আমাদের সাথে হাত মিলিয়ে কাজ করে, সকলের জন্য অনুভব করে। তাদেরও কান খাড়া আছে, তারাও আপনাদের শয়তানি মনোবৃত্তি ধরে ফেলবে। যে ধর্মের শোষণ বৃত্তি প্রাধান্য লাভ করেছে, ধর্মের নামে যারা সমাজে নিংড়ে ফেলে বিভ্রান্তির সৃষ্টি করতে চায়, সেই ধর্ম সম্বন্ধে কোনো কথা বলা বিধেয় নয়। মৃত্যুর পর কিছু আছে প্রমাণ দিতে পারলে তখন সে সম্বন্ধে চিন্তা করা যাবে। আপনারা নিজেদের সর্বনাশ করতে চাইছেন, আপনাদের ধর্ম নিয়ে আপনারা থাকুন। আমাদের উপর অযথা উৎপাত করবেন না। আমরা দেখে এসেছি আপনারা গান গেয়ে, ভিক্ষা করে, চাঁদা তুলে দেশের সেবা কার্যে রত হয়েছেন, কম্বল বিতরণ করছেন, আর মন্দিরে মন্দিরে রান্না করে দেশের লোককে খাওয়াচ্ছেন। এই ধরনের কার্যকলাপের প্রশংসা করা যায় না, এতে অত্যন্ত নিম্ন ধরনের কাজ। মুষ্টিমেয়ের উপকার করে আপনারা দেশে বৈষম্যের সৃষ্টি করেছেন। আপনারা তো ধর্মের নামে ব্যবসা ফেলে বসেছেন। আপনাদের নেতৃত্ব দোষতুষ্ট। আমাদের স্কুলে দেখে আসুন, প্রত্যেকের সেবা করছে। এখানে কোনো সংগঠনের বালাই নেই, আলাদা কোনো ধর্মস্থান নেই। জনগণের সংগঠন একটাই, সমস্ত দেশের আপদে বিপদে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে, সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করছে। আমাদের দেশের যা কিছু সুনাম স্কুলের মাধ্যমেই হবে। স্কুলই হলো জনজাগরণের কেন্দ্র, স্কুলই এখানকার বিরাট প্রতিষ্ঠান। এখানে আলাদা কোনো প্রতিষ্ঠান টিকতে পারবে না। জনগণের তাতে মত নেই। আপনারা পরকালের ভাবনা নিয়ে আছেন, থাকুন। আমাদের পরকালেও যদি কোনো অশান্তি হয়, আমরা দেশের জনগণকে নিয়ে সেখানেও এইভাবেই শাসন করব। এই কাহিনীর পরিপ্রেক্ষিতে তোমরা দেখতে পারো তাদের সাথে আমাদের বর্তমান দেশের অবস্থার মিলতি ও ত্রুটি কোথায়। দেশের সমস্যার সমাধানকল্পে ওই স্কুলের শিক্ষাই আমাদের গ্রহণ করা উচিত। দেশকে ওই মতে ও পথে চালনা করলেই মনে হয় আমরাও সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মনৈতিক সব দিক থেকে অভাব, অভিযোগ, শোষক ইত্যাদির হাত থেকে মুক্ত হতে পারব।
প্রথম প্রথম ওই দেশেও এই মত চালাতে অসুবিধা হয়েছিল। আশ্চর্যরা স্নেহ দিয়ে প্রেম দিয়ে সবাইকে বুঝিয়েছেন, তাতেও কাজ না হলে উত্তম মাধ্যমে ব্যবস্থা করে শিক্ষা দিয়েছেন। কিন্তু পরে যখন দেশবাসী বুঝতে পারলো, তারা স্বতঃস্ফূর্তভাবে কাজে নেমে গেল এবং ক্রমে ক্রমে এক সোনার দেশ গড়ে তুলল। একটু চেষ্টা করলে আমাদের দেশকেও মনে হয় সুন্দরভাবে গড়ে তোলা যায়। এছাড়া সমস্যার সমাধানের অন্য কোনো উপায় তো দেখছি না। তোমরা কি বলো? ভক্ত বলছেন, আগে আপনি ঠিকই বলেছেন, আমাদেরও ওই মত। এ বিষয়ে আপনি আরও কিছু বলুন না, আমাদের শুনতে খুব ভালো লাগছে। ঠাকুর, একটা কথা ভাবছি, স্কুলের আশ্চর্যদের মনে সেই সময়ে কি এই ধরনের চিন্তা কি করে এলো? ঠাকুর বলছেন, স্কুলের আশ্চর্যরা ছিলেন বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তি, প্রকৃতির আদর্শের উপরে নির্ভরশীল। এখন এখানে যে সমস্ত দেবতাদের মঠ মন্দির স্থাপন করে পূজা পার্বণের বিধি ইত্যাদি প্রচলিত হয়েছে, সেই সময় এই দেবতাদের কোনো চিহ্নই ছিল না। এদের কাহিনী তো মাত্র কয়েক হাজার বছরের। 10, 20, 50 হাজার বছর আগে এই দেবতাদের কথা কেউই জানতেনই না। তখনকার মানুষ প্রকৃতির বিষয়বস্তু নিয়ে উপাসনা করতেন। সেই সময়ে আশ্চর্যরা আকাশপানে তাকিয়ে দেখতেন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জল, মাটি, বাতাস সবাই জীব জগতের সেবায় আত্মোৎসর্গ করে আপন আপন কাজ করে চলেছে। আবার জীব সৃষ্টির উৎসই এরা। আশ্চর্যরা প্রকৃতির এই মহান কর্মীদের স্মরণ করে তাদের অনুসরণে নিজ নিজ জীবনধারাকে পরিচালিত করাই শ্রেয় বলে মনে করলেন। বিশেষজ্ঞরা প্রকৃতির মহান কর্মীদের এবং নিজেদের কর্মজীবনের কথা এমন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গ্রন্থের পাতায় লিপিবদ্ধ করলেন যে প্রত্যেকেই বুঝল নিজেদের কর্মজীবনের ভিতর দিয়ে চন্দ্র, সূর্য প্রকৃতি কর্মীদের আদর্শের ধারা অনুসরণ করে প্রত্যেককে বাঁচতে হবে। এইভাবে ক্রমশ আশ্চর্যদেবরা প্রকৃতির আদর্শের মতে ও পথে দেশের জনগণকে চালিত করতে শুরু করলেন। সেই আদর্শের উপর ভিত্তি করে জায়গায় জায়গায় শত শত স্কুল স্থাপিত হলো। উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে তারা মুক্তির গান গাইতেন। তাদের যা কিছু চিন্তা, ধ্যান, ধারণা সবই ছিল প্রকৃতির ধারায়। মৃত্যুর পরে কোথায় যাবেন এই ভাবনায় তারা কালক্ষেপ করতেন না। আশ্চর্যরা ছিলেন নানা বিষয়ে বিশেষজ্ঞ। তারা নিজেরাই স্কুলে শিক্ষার ভার গ্রহণ করলেন। তারা জনগণকে প্রকৃতির আদর্শে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করতেন। সর্বদিকেই তাদের চিন্তাধারা একটা ব্যাপকতার সুরে ব্যপ্ত হয়ে থাকত। সমস্ত দেশকেই তারা মনে করতেন তাদের ঘর বাড়ি। তাই এক সূত্রে মালার মতো এক মালায় থেকে তারা আপন মনে কাজ করে যেতেন। একেই বলে সমসুরে গাথা। তাদের প্রতিটি কাজে আচার আচরণে সমতার সুরটি বজায় রেখে চলতে চেষ্টা করতেন তারা। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদি সমস্ত দিক থেকে তারা এমন সুন্দর একটি পরিবেশ গড়ে তুলেছিলেন যে দেশটি ধনধান্যে পূর্ণ হয়ে উঠেছিল। প্রয়োজন ছাড়া কোনো বিষয়বস্তুতে হাত বাড়াতে হয়, এই চিন্তা সমস্ত দেশবাসীর মন থেকে সম্পূর্ণ মুছে গিয়েছিল। বুঝতে পেরেছ? ভক্ত বলছেন, ঠাকুর আর একটু বলুন, খুব ভালো লাগছে। ঠাকুর বলছেন, এই আশ্চর্যদের সম্মান এত বেশি ছিল যে সকলে মাথা নত করে তাদের সাথে কথা বলতো। জনগণ আশ্চর্যদের বলতো সমাজের স্তম্ভ। আশ্চর্যরা প্রত্যুত্তরে বলতেন, শুধু আশ্চর্যরাই সমাজের স্তম্ভ হবেন কেন? দেশের প্রতিটি জনগণের প্রত্যেকেই সমাজের স্তম্ভ। এই স্তম্ভের উপরেই সামাজিকতার কাঠামোটি রয়েছে। প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্ব নিয়েই ব্যক্তির সৃষ্টি। কেউ এখানে অবহেলিত নয়, প্রত্যেকেই সমান শ্রদ্ধার পাত্র। আশ্চর্যরা এইভাবে সমতার চিন্তায় জনগণকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। সেই সময়কার মানুষের গায়ের আবরণে, পোশাক পরিচ্ছদে কোনো রকম পকেট ছিল না। যদি কখনো কারো মনে সঞ্চয় বুদ্ধি উপস্থিত হয়, এই চিন্তা করে এমন আবরণের ব্যবস্থা করা হয়েছিল যেখানে সঞ্চয় রাখার স্থান ছিল না। হাঁটু পর্যন্ত কাপড়, গায়ে সামান্য পোশাক, এই দিয়েই লজ্জা নিবারণের ব্যবস্থা হয়েছিল। আশ্চর্যরা প্রতিটি মানুষের মনে দরদ জাগিয়ে তোলার জন্য সচেষ্ট হতেন। ভাই ভাইয়ের জন্য, বাপ ছেলের জন্য যেমন দরদ অনুভব করে, তেমনিভাবে দেশের প্রতিটি সন্তান প্রত্যেকের জন্য হৃদয় দিয়ে অনুভব করতেন। এভাবেই চলেছিল কয়েকটি জেনারেশন।
আশ্চর্যরা বলতেন, মানুষ ফুলের বাগান সাজায়, আমরা চাই জনগণের মাধ্যমে সেই বাগানের ফুল ফুটে উঠুক, সমস্ত দেশ একটি ফুলের বাগানে পরিণত হোক। আজকের দিনে রাস্তাঘাটে চলাফেরা করা ঠিক নিরাপদ নয়। এখানে কত ঘটনা ঘটে, কত কলঙ্ক রটে, সে যুগে এমন ছিল না। গভীর রাত্রিতেও সুন্দরীরা একাকী চলাফেরা করতে পারত নির্ভয়ে, তাদের কোনো রকম বিপদ হতো না। কেউ কারো দিকে নিতান্ত প্রয়োজন ছাড়া তাকাতই না, ছোট বড় সকলেই সকলকে সম্মান দিত। আশ্চর্যের বিষয়, তখন যদি ভুলবশত কেউ কোনো ত্রুটিমূলক কাজ করে ফেলতো, তবে সকলের কাছে খোলাখুলিভাবে স্বীকার না করা পর্যন্ত স্বস্তি পেত না। সেই বলিষ্ঠ মনোভাব তাদের ছিল, যাদের কাছে বলতো তারা অপরাধটাকেই বড় করে না দেখে সংশোধনের দিকটা চিন্তা করতেন। সেই সময়ে কেউ কারো প্রতি রাগারাগি করতো না, কোনো রকম দলাদলি সাম্প্রদায়িকতা বা জাতিগত নীতিগত বিভেদের বেলাই ছিল না তখন। তারা জানতো সৃষ্টিতত্ত্বে একটাই জাতি, তা হলো জীবজাতি। এই জীবজাতি সাগরতুল্য, তা থেকে বিভিন্ন শাখা প্রশাখার মতো রূপে রূপে বিভিন্ন হয়ে এক এক রূপানুসারে এক একটি দলের সৃষ্টি হয়েছে। যেমন মানুষের আকৃতিতে বা মানুষের রূপে মানুষ জাতি একটি দল, এইভাবে হাতির আকৃতিতে হাতির দল, বাঘের আকৃতিতে বাঘের দল, ক্রমে ক্রমে অসংখ্য দলের সৃষ্টি হয়েছে। আবার সব দল একত্রিত হয়ে একটি একখা লাভ করেছে, তা হলো জীবজাতি। নামে নামে বিভিন্ন হলেও সকলে এক সূত্রে আবদ্ধ, সকলের উৎপত্তি একই উৎস থেকে। তাই তাদের সকলের দাবিও সমতার সুরে বাঁধা। প্রকৃতির কাছে কারো দাবি কারো থেকে কম নয়, সেখানে কোনো বৈষম্য নেই। তাই মানুষ জাতির যে দাবি, পশু পাখি সাপ সকলেরই সেই একই দাবি। এই এক জাতি এক নীতির এমন সার্থক রূপায়ণ অন্য কোথাও দেখা যায় কিনা সন্দেহ। সেই সময়ে মানুষের সাথে বনের পশুদের এমন একটি সৌহার্দ্যের সম্পর্ক গড়ে উঠেছিল যে কেউ কারোর ক্ষতির চিন্তা করতো না। 25 বছর আগেও একথা বলেছি, যে পুকুরে মাছ ধরা হয় না, সেই পুকুরে মাছেরা নির্ভয়ে মানুষের হাত থেকে খাবার নিয়ে যায়। কচ্ছপেরা পর্যন্ত গলা বাড়িয়ে মানুষের কাছ থেকে খাবার নিয়ে খাচ্ছে। কেউ কাউকে ভয় করছে না, তারা ভুলে গেছে তুমি ওর খাদ্য, সে তোমার খাদ্য। খাদ্যের সম্পর্ক ভুলে যাওয়াতে কেমন সুন্দর সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে উঠেছে পরস্পরের মধ্যে, যেখানে মানুষের মাছ ছাড়া মুখের ভাত রচ্ছে না, সেক্ষেত্রে তাদের একটু আধটু রক্ষা করছো বলে তারাও কী রকম তৈরি হয়ে যায় দেখো। দ্বিতীয় পর্ব এই পর্যন্তই। রাম নারায়ণ রাম।